এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসসিএন। এবং আজ আমরা এই মুহূর্তে শৈলেন মান্না স্টেডিয়াম থেকে সরাসরি চলে এলাম এসএসসিএন স্টুডিওতে। দেখলাম দারুণ একটা ম্যাচ, হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, জোস রামিরেজ ব্যারটোড হাওড়া হুগলি ওয়ারিয়ার্স 3-0 গোলে কোপা টাইগার্স বীরভূমকে জাস্ট উড়িয়ে দিল। এবং এসএসসিএন স্টুডিওতে এই মুহূর্তে দ্য স্টার ফর্মার ফুটবলার অফ ইন্ডিয়া ভাস্কর গাঙ্গুলি এবং অমিত ভদ্র উপস্থিত রয়েছেন। দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমে যদি ভাস্কর স্যার আপনার কাছে আসি, আমরা দীর্ঘ সময় ফুটবলে এরকম দেখেছি যারা কম্পারেটিভলি একটুখানি দুর্বল টিম, তারা ফার্স্ট হাফটা আটকে দেয়, কন্টিনিউয়াস তারা নিজেদের বক্সে অ্যাক্টিভ থাকে, ডিফেন্সটা স্ট্রং করে রাখে, কম্প্যাক্ট করে রাখে, কিন্তু একটা সময় আমরা দেখি সেকেন্ড হাফের গোড়াতে হোক বা সেকেন্ড হাফের মাঝামাঝি সময়ে পুরো ব্যাপারটা ব্রেক করতে থাকে। হাওড়া হুগলি ওয়ারিয়ার্স এবং কোপা টাইগার্স বীরভূমেও কিন্তু একই রকম হলো। অনেকক্ষণ প্রায় 70 মিনিট অবধি আটকে রাখার পরেও কিন্তু কোপা টাইগার্স বীরভূমের যেই ওই ডিফেন্সের কম্প্যাক্টনেসটা ভেঙে গেল, পর পর গোল কনসিড করতে থাকলো। তো কি বলবেন আপনি এই ম্যাচটা নিয়ে? একটা ব্যাপার হচ্ছে, কোপা টাইগার্সের পক্ষে অ্যাডভান্টেজ ছিল, ওরা 10 জনে খেলছিল, সেই অ্যাডভান্টেজটা ওরা নিতে পারলো না। আর ওদের টিমটা এতটাই দুর্বল, এই ডিফেন্স অর্গানাইজেশন বলে ব্যাপারটা কোনো কিছু ছিলই না। যদি আমরা একটু বিশ্লেষণ করি আর দেখি, প্রথম গোলের ক্ষেত্রে যেটা হলো সেটা একটা ফ্রি কিক থেকে সেন্টার করলো, অনেক টাইম পেয়েছিল গোলকিপার, না বেরোলেও পারত, আর যখন বেরিয়েছে তখন বলটা কালেক্ট করা উচিত ছিল, সেটা করতে পারে। হাফ আর্ডারে দাঁড়িয়ে পড়লে একটা ভালো হেডটা করে গোলটা করেছে। তার থেকে বড় কথা, 11 জনের বিরুদ্ধে ওরা 10 জন খেলছে, একজন এক্সট্রা অ্যাডভান্টেজ ছিল, সে অ্যাডভান্সটাকে কী করে ব্যবহার করতে হয় সেটা ওদের যে কোচ যিনি ছিলেন জর্জি, তার বোঝানো উচিত ছিল কীভাবে ব্যবহার করতে হয়। এবং সারাক্ষণ খেলা থেকে আমার যেটা মনে হলো, তাদের কোনো রকম ইনস্ট্রাকশন দেওয়া নেই যে কীভাবে ব্যবহার করতে হয়, যার জন্য কোনো ওপেন করতে ওরা পারেনি সেই অর্থে। এবং তার ফলে আমরা যেটা আশা করেছিলাম, আমিও তো যেটা আশা করেছিলাম, যখন 10 জন হয়ে গেল, বেশিরভাগ একাডেমির ছেলে, অনভিজ্ঞ, ভেবেছিল একটু লড়াই চলবে, কিন্তু সেকেন্ড হাফের শুরু থেকেই এমন প্রেশার করলো হাওড়া হুগলি ওয়ারিয়ার্স, সেখানে ওরা দাঁড়াতেই পারেনি। তার ফলশ্রুতি হিসাবে 3-3টে গোল ওরা খেয়ে গেল। প্রথম গোলের কথাটা বললাম, সেকেন্ড গোলটার ক্ষেত্রে একই রকম পেনাল্টি গোল, হয়তো এটা পেনাল্টি না দিলেও পারত, কিন্তু জাস্ট বক্সের বাইরে, বক্সের উপরেই হয়েছে, পেনাল্টি থেকে গোল করে গেল। তারপর তো থার্ড গোলটা করে গেল। ডিফেন্সিভ অর্গানাইজেশন যদি ঠিক না থাকে তাহলে মুশকিল। সেটা অনভিজ্ঞ টিম, ট্রেনিং ক্যাম্পের একাডেমির ছেলে, তাদের বোঝানোর দায়িত্বটা কিন্তু কোচ ঠিক মতো সেটা করতে পারেনি বলে আমার যতদূর ধারণা। তার ফলশ্রুতি হিসেবে 3 গোলে হারলো। যে জায়গায় কোপা টাইগার্স ছিল, কোপা সেখানেই রইল। এবং হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের টপ পজিশনে চলে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। তারা কিন্তু 9 ম্যাচের শেষে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স এই মুহূর্তে কিন্তু বিএসএল এর লিগ টেবিলের একেবারে শীর্ষে নিজের জায়গাটা পাকা করে ফেললো 19 পয়েন্টে, এবং অন্যান্য টিমের সঙ্গে ব্যবধান অনেকটাই বেশি। ভাবা যাচ্ছে যে সুপার 4-এ কিন্তু হাওড়া হুগলি ওয়ারিয়ার্স নিজেদেরকে কনফার্ম করে ফেলেছে। কিন্তু ভাস্কর স্যারের কথা, অনভিজ্ঞতা এবং অভিজ্ঞতা, এই দুটো শব্দ তুলে নিয়ে আমি অমিত স্যারের কাছে আসবো। অমিত স্যার, অনভিজ্ঞতা এবং অভিজ্ঞতা, এটা ফুটবলের ক্ষেত্রে দুটো ভারী শব্দ, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি বিএসএল কিন্তু একটা পেনাল্টি শুট আউটের ব্যবস্থা রেখেছে। মোর অর লেস পেনাল্টি শুট আউটের যেটা আমাদের মোটো, সেটা হলো মূল খেলার যা ফলাফল তার সঙ্গে কিন্তু পেনাল্টি শুট আউট কোনোভাবেই জড়িত নয়। এটা একেবারেই মূল খেলার রেজাল্ট বা নাম্বার বা স্কোর বোর্ডই কিন্তু ফাইনালে ক্যারি ফরওয়ার্ড হবে। এবং পেনাল্টি শুট আউট জাস্ট দর্শককে আরও বেশি ইনভলভ রাখার জন্য, যারা পয়সা দিয়ে টিকিট কেটে মাঠে আসছেন স্টেডিয়ামে, তাদেরকে আরও একটু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। ঠিক যেভাবে ফুটবল অনুষ্ঠানে, ক্রিকেট অনুষ্ঠানে বিভিন্ন নাচ গানের ব্যবস্থা করা হয়, ঠিক সেরকমভাবে দর্শককে আরেকটু ইনভলভ রাখা। কারণ পেনাল্টি শুট আউট মানে আরও 10খানা গোলের সুযোগ বা 10খানা মিসের সুযোগ দর্শকদের, সেই টেম্পারমেন্টটা দেওয়া হচ্ছে। এই পেনাল্টি শুট আউটটা নিয়ে আপনার কি মন্তব্য স্যার? আমি বলবো এটা খুব দারুণ আইডিয়া, কারণ জিনিসটাকে একটা ক্লিক করা না শুধু। তোমরা জানো কিনা জানি না, এখানে আমি আর ভাস্করদা রয়েছি, যারা দীর্ঘদিন হয়তো বড় টিমে খেলেছি, অনেক প্লেয়ার আছে,
বহু বড় প্লেয়ার আছে যারা খুব কম্পিটিটিভ ম্যাচ, ইভেন ক্যালকাটা লিগ থেকে আরম্ভ করে বা আমরা আমাদের সময় যে গোটা 10 টুর্নামেন্ট হতো হয়তো কেউ কোনোদিন পেনাল্টি মারেই না। হ্যাঁ, এটা একটা নার্ভ গেম। এটা একটা নার্ভ গেম। তা এখানে একটা সুযোগ করে দেওয়া যে যারা পেনাল্টি মারে, এই একটা হোক এক্সিবিশন ম্যাচ যেখানেই হোক, ম্যাচ মিনস ম্যাচ, সেই ম্যাচে নিজেকে একটুখানি রপ্ত করে নেওয়া, ফলে একটা খুব ভালো উদ্যোগ। এবং এখান থেকে বাচ্চা ছেলেগুলো একটা কনফিডেন্স গেইন করতে পারে। আর সেই জন্য এটা খুবই ভালো উদ্যোগ এবং খুব অভিনব উদ্যোগ। এখান থেকে সেগুলো ছেলেরা কিছু না কিছু সংগ্রহ করে নিয়ে যাবে বা কনফিডেন্স নিয়ে যাবে। আর একটা তুমি বলছিলে যে অভিজ্ঞ আর অনভিজ্ঞ, ফুটবলে এই কথাটা কিন্তু খুব ম্যাটার করে। অভিজ্ঞতার ভীষণ ভ্যালু দিতে হয় ফুটবলে, কারণ তারা খুব ভালো রিড করতে জানে। অভিজ্ঞ হলেই, এবং সেন্সেবল অভিজ্ঞ আমি বলছি, অভিজ্ঞ শুধু বয়সে না, এবং তার খেলাধুলো সব কিছুতে যদি এই ধরনের প্লেয়ার থাকে, একটু ম্যাচিওর প্লেয়ার থাকে, তারা এই যে 10 জনের সুযোগ বা 11 জনের সুযোগ কোথা দিয়ে নিতে হবে প্লেয়াররাই ঠিক করে দেয়। কোচ হয়তো পারে না, আমাদের সময় আবার কোচটা ছিল, কিন্তু আমাদের সময় এত প্লেয়াররা, সিনিয়র প্লেয়াররা মাঠে থাকতো, তারাই তাদের জুনিয়রদের বলে দিত যে এইখান দিয়ে গেলে আমাদের অ্যাডভান্টেজগুলো পাওয়া যাবে। সেটা তো নিতেই পারলো না, কারণ ওখানে অনভিজ্ঞ প্লেয়ার বেশি ছিল। ওই মানে কোপাতে, সেখানে প্যারালালি হাওড়ায় অনেক সিনিয়র প্লেয়ার ছিল, কিন্তু হাওড়া আজকে কিন্তু অনেক জুনিয়র প্লেয়ারকে নামিয়েছিল, বেশ কয়েকজনকে নামিয়েছিল। তার মধ্যে জিয়াবুল একটা আমার চেনা ছেলে, গত বছর আমার টিমে ছিল, সেই জিয়াবুল একটা জিয়াবুল আন্ডার 19 খেলতো, আন্ডার 19 খুব ভালো খেললো, আমাদের ক্যালকাটা লিগেও খুব ভালো ফুটবল খেলেছে। এই ধরনের ছেলেরা কলকাতা মাঠে উঠে আসছে। সামনের বছর ও আমাদের থাকবে কিনা সেটাও জানি না, কারণ ও ভালো খেলছে। আশা করি এটাই বিএসএল এর গেম। এটাই বিএসএল এর গেম। এরকম গেম প্রত্যেক মুহূর্তে আপনারা পাবেন। বিএসএল আপনাদের কিন্তু ফুটবলে আরো সুন্দর সুন্দর অভিজ্ঞতায় অভিজ্ঞ হতে দেওয়ার সুযোগ দেবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এসএসসিএন, বিএসএল এবং ফুটবল।